সুবুদ্ধি রায়ের পরিণাম কারো ভুলে যাওয়ার কথা নয়। এদেরকে তো নয়ই, এমন কিছু দূর অতীতের কথাও নয়। আলাউদ্দিন হোসেন শাহ মসনদে বসার কয়েক বছর পরেরই ঘটনা। অবশ্য ঘটনার সূত্রপাত ঘটে অনেকদিন আগেই। সুলতান হোসেন শাহ তখন বালক সৈয়দ হোসেন। মাতাপিতাহীন হয়ে এতিম সৈয়দ হোসেন ও তদীয় ভ্রাতা সৈয়দ ইউসুফ যখন যাযাবরের মতো জীবনযাপন করতে থাকেন, তখন এক সময় বালক সৈয়দ হোসেন গৌড় শহরে আসেন। তখন সুবুদ্ধি রায় ছিলেন গৌড় শহরের কোতোয়াল। সৈয়দ হোসেন তার অধীনে কাজ জুটিয়ে নিয়ে কিছুদিন সেখানে কাজ করতে থাকেন। একদিন এক গোয়ালা সুবুদ্ধি রায়ের ভবনে দুধ দিতে এসে অভিযোগ করে বলে যে সৈয়দ হোসেন নামক এক জবন ছেলে তার দুধের ভাঁড় ছুঁয়ে দিয়েছে। পথে আসার কালে অবশ্য অসাবধানতাবশত গোয়ালার দুধের ভাঁড় সৈয়দ হোসেনের গায়ে ঠেকে। অভিযোগ শুনে সুবুদ্ধি রায় জ্বলে ওঠেন। সৈয়দ হোসেনকে ডেকে এনে তাকে যদেচ্ছা অপমান ও তিরস্কার করার পর তিনি দুধসহ ভাঁড়টি ভাগাড়ে ফেলে দেন এবং সৈয়দ হোসেনের মজুরি থেকে দুধ ও ভাঁড়ের দাম কেটে নেন। অতপর আরেকদিন আরেক ঘটনা ঘটে। প্রাতঃস্নান সেরে ভেজা কাপড়ে জবন ম্লেচ্ছ অচ্ছুতদের ছায়া এড়িয়ে সুবুদ্ধি রায় এক বিশেষ পথে গৃহের দিকে আসছিলেন। কাজের তাড়ায় ও অজ্ঞতা হেতু সৈয়দ হোসেন হঠাৎ সে পথে ছুটে আসার কালে উদীয়মান সূর্য সৃষ্ট সৈয়দ হোসেনের দীর্ঘ ছায়া সরাসরি সুবুদ্ধি রায়ের গায়ে এসে পড়ে। সৈয়দ হোসেনের উপর তিনি আগে থেকেই বিরূপ ছিলেন। এই ঘটনার ফলে ক্রোধে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। সৈয়দ হোসেনকে তখন তিনি পাইক দিয়ে বেঁধে আনেন এবং নির্মমভাবে চাবুক মেরে তখনই তাকে কাজ থেকে তাড়িয়ে দেন। অতপর পুনরায় গিয়ে প্রাতঃ স্নান সম্পন্ন করে আসেন। বাঙ্গালা মুলুকের সুলতান নিজে মুসলমান। ঘটনাটি একজন উচ্চপদস্থ মুসলমান কর্মচারীর দৃষ্টিগোচর হয়। একজন এতিম ছেলের উপর কেন এই নির্মম আচরণ করা হলো? ওই কর্মচারীটি সুবুদ্ধি রায়কে প্রশ্ন করলে সুবুদ্ধি রায় আসল কথা গোপন করে ওই কর্মচারীকে তখন সবিনয়ে জানান এবং পরে রটনা করে দেন যে কর্তব্য কাজে একটানা ফাঁকি দেওয়ার জন্যে এবং তার মাত্রাধিক বদ স্বভাবের কারণে তাকে তিনি কিছুটা শাসন করতে বাধ্য হয়েছেন। কর্মচারীটি ওই শুনে তৃপ্ত হন এবং সৈয়দ হোসেন অতপর গৌড় থেকে চাঁদপুরে ফিরে আসেন। এরপর অনেক দিন অতিবাহিত হয়ে যায়। কালক্রমে সৈয়দ হোসেন আলাউদ্দিন হোসেন শাহ রূপে বাঙ্গালার তখতে বসেন। অন্য কোনো হিন্দুর কাছে এ ধরনের আচরণ আর না পেয়ে তিনি সুবুদ্ধি রায়ের আচরণটা একেবারে ব্যক্তিগত আচরণ বলেই গণ্য করেন এবং পরবর্তীতে কিছু কিছু হিন্দুর সাথে সদ্ভাব গড়ে ওঠায় হিন্দু সম্প্রদায়ের প্রতি তার সম্প্রীতি আদৌ কিছু ক্ষুণ্ণ হয় না। আলাউদ্দিন হোসেন শাহ মসনদে বসার পর সুবুদ্ধি রায় তার অতীত আচরণের কথা স্মরণ করে অতিশয় শঙ্কিত হয়ে পড়েন। শাহী চাকুরি ছেড়ে দিয়ে তিনি গৌড় থেকে পলায়নের উদ্যোগ করেন। সুলতান তা জানতে পেরে তার হিন্দু প্রীতি মজবুত করার ইরাদায় প্রবীণ সুবুদ্ধি রায়কে ডেকে এনে যথেষ্ট খাতির যত্ন করেন এবং পূর্ব ঘটনার আতঙ্ক সুবুদ্ধি রায়ের মন থেকে মুছে ফেলা দেওয়ার উদ্দেশ্যে তিনি সুবুদ্ধি রায়কে আরও বড় পদে নিয়োগ দান করেন। সুলতানের বেগম তখন জীবিত ছিলেন। বালক সৈয়দ হোসেনের প্রতি সুবুদ্ধি রায়ের দুর্ব্যবহারের কথা তিনি জেনেছিলেন। তাই সুলতান হওয়ার পর হোসেন শাহকে তিনি সুবুদ্ধি রায়ের উপর প্রতিশোধ এমনকি তাকে হত্যা করার জন্যেও উত্তেজিত করার চেষ্টা করেন, কিন্তু সুলতান তাতে কর্ণপাত করেন না। এরপর সুবুদ্ধি রায়ের প্রতি এই অত্যধিক সদাচরণ করা দেখে বেগম সাহেব আরও নাখোশ হন এবং এই সদাচরণ করার তিনি বিরোধিতা করেন। এবারও সুলতান তা ভ্রুক্ষেপে আনেন না। কিন্তু কয়লা আর ময়লা কখনো পরিষ্কার হবার নয়। উচ্চপদে উঠে এবং হোসেন শাহর মাত্রাধিক হিন্দু প্রীতি দেখে স্বভাবে তার কিছুমাত্র পরিবর্তন আসে না, বরং নবদ্বীপের ব্রাহ্মণদের সংস্পর্শে পড়ে
তার সে ছুতমার্গ পূর্বাপেক্ষা আরও অধিক উগ্র হয়ে ওঠে। রাষ্ট্রীয় কাজে একদিন সপ্তগ্রামের এক মুসলমান পেয়াদা সুবুদ্ধি রায়ের কাছে এসে কাজের প্রয়োজনে সুবুদ্ধি রায়ের বহির্বাটির এক পরিত্যক্ত ঘরে তার নির্দেশে রাত্রি যাপন করে। সকালবেলা প্রাতক্রিয়ার যাবার কালে শৌচকার্যের জন্য কোনো পাত্র খুঁজে না পেয়ে দেউড়ির এপারে সুবুদ্ধি রায়ের পরিত্যক্ত গাড়িটি দেখে সে দেখতে পায় এবং তা নিয়ে এসে প্রাতক্রিয়া সম্পন্ন করে আসে। তা দেখতে পেয়ে সুবুদ্ধি রায়ের মাথায় দাবানল জ্বলে ওঠে। তখনই তিনি ওই পেয়াদাকে ধরে ওই গাড়ুর অবশিষ্ট পানি পান করাতে বাধ্য করেন এবং তৎপরে ওই গাড়ু আর পেয়াদাকে উভয়কে বাড়ি থেকে বহিষ্কার করেন। বহিরাগত তুচ্ছ এক পেয়াদা বোধে সুবুদ্ধি রায় তার সাথে এমন আচরণ করতে কিছুমাত্র ইতস্তত করেন না, কিন্তু বাড়ি ভরা লোকজন এবং আশ পড়োশের সামনে প্রকাশ্যে দিবালোকের ঘটনা। লাঞ্ছিত পেয়াদাটি এ মর্মদাহ হজম করতে না পেরে সরাসরি সুলতানের কাছে ফরিয়াদ পেশ করেন। সঙ্গে সঙ্গে সুলতান ঘটনাটি সরজমিনে তদন্ত করে দেখেন যে সুবুদ্ধি রায়ের ছুত মার্গের প্রশ্নটি এখানে প্রকট এবং এই আচরণের একমাত্র কারণ নিজের পূর্বস্মৃতি আর বেগমের ওই নসিহত এবার তীব্রভাবে অনুভব করেন সুলতান। তিনি তৎক্ষণাৎ সুবুদ্ধি রায়কে কয়েদ করে আনেন। হত্যা না করে শাহী দরবারের প্রকাশ্য প্রাঙ্গণে তামাম সভাসদ ও বহু লোকের উপস্থিতিতে সুবুদ্ধি রায়কে নিষিদ্ধ খাদ্য খাইয়ে তার ছুত মার্গের পরিসমাপ্তি ঘটান। এই হল সুবুদ্ধি রায়ের পরিণাম। আজকের এই দরবারে সুলতান সেই সুবুদ্ধি রায়ের প্রসঙ্গ টানায় সংশ্লিষ্ট সকলে মনে মনে আঁতকে উঠলেন। তাদের ষড়যন্ত্রের ব্যাপারটা যে আর গোপন কিছু নেই, শাহনশাহর কাছে তা সন্দেহাতীতভাবে পরিষ্কার হয়ে গেছে, এটা তারা সকলেই হৃদয়ঙ্গম করলেন। ফলে তাদের দিলে এ আতঙ্ক পয়দা হলো যে অন্য কোনো চরম শাস্তি না দিলেও অন্তত মুসলমানদের প্রতি তাদের এই ঘৃণা আর বিদ্বেষের জন্যে সুলতান সুবুদ্ধি রায়ের ওই অবস্থা তাদেরকেও করতে পারেন। চকিতে একবার স্বগোত্রীয় সকলের আতঙ্কগ্রস্ত মুখের দিকে চেয়ে সনাতন সাহেব ঝটপট কুর্নিশ করে বললেন, জাহাপনা কি সত্যিই তাহলে এতটা বিশ্বাস করলেন? কুপিত কণ্ঠে শাহনশাহ বললেন, এতটা অর্থে কি বলতে চাচ্ছেন আপনি? সনাতন সাহেব বললেন, মানে আমরা সত্যি একটা মুসলিম বিদ্বেষী আর এত বড় নেমক হারাম? জাহাপনার স্বজাতির সাথে একাত্ম হয়ে আছি আমরা, চলনে বলনে আদরে আখলাকে, এমনকি খানাপিনার মধ্যে খুব বেশি একটা ফারাক রেখে এই দরবারের কেউ আমরা চলি না। জাহাপনার কৃপা আর হৃদ্যতার বদৌলে দরবারে আজ আমরা এই উচ্চাসনে বসে আছি, এ কথা বিলকুল ভুলে গিয়ে সবাই আমরা রাতারাতি এত বড় অকৃতজ্ঞ হয়ে গেলাম। জাহাপনাকে উৎখাত করতে উদ্যত হলাম, এত বড় পাষাণ্ডই জাহাপনা মনে করলেন আমাদের? জবাব দিলেন হৈতন খান। বললেন, সন্দেহের অবকাশটা আর কি আছে এর মধ্যে? আপনারা যে দল বেঁধে গিয়ে বৈঠক করলেন, সেখানে বদমতলব আঁটলেন, এটা একদম দিন বরাবর পরিষ্কার। ওই নবদ্বীপের কয়েকজন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণকেও হাজির করা হয়েছে এখানে, যারা সব ঘটনা জানেন আর যারা কম বেশি জড়িত আছেন আপনাদের সাথে। তাদের এই দরবার কক্ষে আনা হলে আপনাদের অনেকেরই মুখের আবরণ খুলে পড়বে। আপনাদের অকৃতজ্ঞতা, আপনাদের বিদ্বেষ কিছুই চাপা রইবে না। ডাকব কি তাদের? একান্তই ঘাবড়ে গিয়ে সনাতন সাহেব বললেন, তার মানে? হৈতন খান সাহেব বললেন, এর মধ্যে আর কোনো মানে নেই। আপনারা আরামে বসে কাব্য চর্চা করেছেন, আর আপনাদের এই লুকোচুরির জবাব দেওয়ার জন্যে আহার নিদ্রা হারাম করে দিন রাত আমাদের এগুলো জোগাড় করতে প্রাণান্ত হতে হয়েছে। হৈতন খানের সুর ধরে সুলতান গম্ভীর কণ্ঠে বললেন, বলুন, ডাকা হবে তাদের? আর পাশ কাটানোর উপায় নেই দেখে সনাতন সাহেব সঙ্গে সঙ্গে সুর বদল করলেন। তিনি অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, জাহাপনা, ভুল ত্রুটি মানুষেরই হয়, কেউ আমরা কসুরমুক্ত নই খোদাবন্ধ। কিঞ্চিত কসুর যদি হয়ে থাকে আমাদের, জাহাপনা মহানুভব, সদাশয় ও হৃদয়বান, ভালো মন্দ নির্বিশেষে প্রজাবৎসল ও প্রজার পালক। অনেক অপদস্থই হয়েছে আমরা সকলে এই প্রকাশ্য দরবারে, আর কত অপদস্থ করবেন আমাদের মহানুভব। তোয়াজের কিঞ্চিত পরশেই শাহনশাহ খানিকটা নরম হয়ে গেলেন।
তিনি উষ্মা খাটো করে প্রশ্ন করলেন, তাহলে এখন আপনি স্বীকার করছেন যে কসুর আপনারা করেছেন? কিঞ্চিত কসুর তো হয়েছে ধর্মাবতার। কিঞ্চিত কসুর? জি জাহাপনা, ওই বৈঠকে আমরাও গিয়েছিলাম। জাহাপনাকে না জানিয়ে যাওয়াটাই কসুর হয়েছে আমাদের। তাহলে এই সত্যটা এতক্ষণ অস্বীকার করলেন কেন? কপট শর্মিন্দা ভাব প্রকাশ করে সনাতন সাহেব নতমস্তকে বললেন, লজ্জায় জাহাপনা, অপরাধ আমাদের যত কিঞ্চিতকরই হোক, এমন একটা স্পর্শকাতর ঘটনা প্রকাশ্য দরবারে স্বীকার করার সাথে সাথে সকলে আমাদের কি চোখে দেখবেন? এই লজ্জায়। লজ্জায়? সঙ্গে সঙ্গে অন্যান্যরা উঠে দাঁড়িয়ে বললেন, জি মেহেরবান, সংকোচে আর লজ্জায়। সনাতনের দেখা দেখি সকলেই তারা মাথাটা মেঝের দিকে ঝুঁকিয়ে দিলেন। কেশব ছত্রী বললেন, নিদারুণ লজ্জা সংকোচের হাত না এড়াতে পেরে এই টালবাহানা করলাম আমরা এতক্ষণ জনাব, নইলে কসুরটা আমাদের খুব একটা বড় নয়। বড় নয়? জি না জাহাপনা, ওই যে সনাতন সাহেব বললেন ওইটাই আসল কথা। জনাবকে না জানিয়ে যাওয়াটাই কসুর হয়েছে আমাদের, নইলে আর কোনো কসুর আমাদের নেই। নেই, জবাব দিলেন সনাতন সাহেব। তিনি যে যুক্তি মনে মনে খাড়া করেছেন, কেশব ছত্রী তা না জেনে কি বলতে কি বলেন ভেবে তিনি তাড়াতাড়ি বললেন, জি না জনাব, কিছুদিন আগে থেকে শাস্ত্রের কি এক ফালতু কথা নিয়ে নবদ্বীপের কিছু কিছু ব্রাহ্মণ হইচই করে আসছে। শুনলাম সেদিন এ নিয়ে তারা এক জোরদার বৈঠক দিতে যাচ্ছে। সভাপণ্ডিত সাহেবই খবরটা আমাদের জানালেন। শুনেই তো আমাদের মাথা ঘুরে গেল। তৎক্ষণাৎ আমাদের স্বজাতীয় যাদেরকে হাতের কাছে পেলাম তাদের সাথে বলাবলি করলাম, এ কি অকৃতজ্ঞতা, এ কি পাগলামি! চলুন তো দেখি, যায় একবার সেখানে। এতটা তো হতে দেয়া যায় না। তাই যদি বুঝলেন তাহলে আমাকে জানালেন না কেন? বড় নাজুক ব্যাপার জাহাপনা। আমাদের এই স্বজাতির কিছু কিছু লোকের আজগুবি এক মতিভ্রম। ঘটনাটা পুরোপুরি আঁচ করার আগেই জাহাপনাকে এমন কথা জানালে তৎক্ষণাৎ জাহাপনা কিভাবে তা গ্রহণ করেন এই ভেবে খোদাবন্ধ। বটে, তাহলে সেখানে গিয়ে তাদের সাথে আপনারাও সেই ষড়যন্ত্রের বৈঠকে সামিল হলেন কেন? জোপে কেশব ছত্রীও বুনতে শুরু করলেন, উপায় ছিল না জনাব। গিয়ে দেখে হুলুস্থুল কাণ্ড। ব্যাপারটা ইতোমধ্যে এতটা গড়িয়েছে যে তাদের সাথে বৈঠকে বসে ঠান্ডা মাথায় তাদের শান্ত করতে না পারলে উত্তেজনার বশে তারা হয়তো এমন কাণ্ড করে ফেলবে যার ফালতু বলে জাহাপনাকে সমঝানো আমরা কোনো সময় পারব না, এবং যা থেকে আমাদের সংশ্লিষ্টতার দায়ও এড়িয়ে যেতে পারব না। বটে, তাই বাধ্য হয়ে তাদের সাথে বসতে হলো জনাব। তাদের ওই মনোভাব যে কতটা জঘন্য, একজন মহামতি সুলতানের মহানুভবতার সুযোগ নিয়ে এই ধরনের পাগলামে যে মস্ত বড় না পাপ, নেমক খেয়ে নেমকের দাম অস্বীকার করা যে চরমতম বেঈমানি, এই সমস্ত বুঝিয়ে তাদের শান্ত করতে হলো। অকৃতজ্ঞ না হয়ে কৃতজ্ঞ হয়ে থাকলে শাহনশার করুণা আর মহানুভবতার অভাব যে কিছু হবে না, এই তাদের বোঝানো হলো। অসহিষ্ণু হয়ে সালার হৈতন খান তীব্র প্রতিবাদ করে বললেন, ঝুট, ঝুট, বিলকুল ঝুট, চরমতম মিথ্যা কথা জাহাপনা। এও আর এক চাল। তারা যে সেখানে কি মারাত্মক এক বদ মতলব পাকিয়েছেন তার চাক্ষুষ ও জ্বলন্ত প্রমাণ আমার দরবার কক্ষের বাইরে মজুদ আছে জাহাপনা। হৈতন খানকে শান্ত করার প্রয়াস পেলেন রূপ সাহেব। তিনি বিনম্র কণ্ঠে বললেন, মাননীয় সালার সাহেব, একটা ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক প্রমাণই দাঁড় করানো যায়। আপনি আমাদের সহকর্মী, আমাদের বন্ধু। তুচ্ছ ওই ভট্টাচার্যদের নগণ্য এক চিৎকার, যা এক ফুৎকারে উড়িয়ে দেয়া যায়, যা ঠান্ডা করতে একদল পাইকে তাড়াই যথেষ্ট। ষড়যন্ত্রের আতঙ্কে ওই তুচ্ছ ঘটনা নিয়ে আর কত হেনস্থা করবেন আপনারা আমাদের? কিছুমাত্র বিচলিত না হয়ে হৈতন খান ফের মজবুত কণ্ঠে বললেন, হেনস্তার প্রশ্নটাই আমাদের কাছে বড় নয়, এই সালতানাতের হেফাজতেই আমাদের কাছে বড়। এমন একটা জঘন্য ষড়যন্ত্র এইভাবে চাপা দেয়া মানেই সালতানাতের জন্যে কবর খুঁড়ে রাখা। আদেশ দিন জাহাপনা, আমি ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির করি। লেপের তলে সাপ লুকিয়ে না রেখে সাপটা বের করেই আনি। হৈতন খান পরম আগ্রহে সুলতানের অনুমতির অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সুলতানের স্বভাবজাত অনুভূতি আর দুর্বলতা ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠল।
তিনি হৈতন খানকে থামিয়ে দিয়ে হাত ইশারা করলেন এবং বললেন, থাক, তুচ্ছ একটা ঘটনা নিয়ে পানিয়ার অধিক ঘুলিয়ে কাজ নেই। হৈতন খান সবিস্ময়ে বললেন, আলম্পনা? শাহনশাহ শান্ত কণ্ঠে বললেন, যতই হোক, এরা সবাই আমার এই দরবারের মাননীয় সদস্য। তাদের এই বর্তমানের মতিভ্রমের বাইরে প্রশাসনে এদের কম বেশি সকলেরই অবদান আছে অতীতে। অপরাধ তারা স্বীকার যখন করেছেনই, তখন আর প্রকাশ্য দরবারে তাদের অধিক লাঞ্ছিত করে আমি অকৃতজ্ঞের পরিচয় দিতে চাইনি। জাহাপনা, আর তাছাড়া আমি যতদূর বুঝতে পারছি, এরা সবাই প্ররোচনার শিকার। আমার এই সভাপণ্ডিতই রাজধানীতে বসে বসে সবাইকে প্ররোচিত করেছেন। তিনি এই হীন কাজে উদ্বুদ্ধ করে সবাইকে দিগ্ভ্রান্ত করেছেন। তার চেয়েও বড় কথা, এই সভাপণ্ডিত সাহেবের পরিবারবর্গই সর্বাধিক অপরাধী। তারাই অন্যান্য ব্রাহ্মণ এবং হিন্দু সম্প্রদায়কে উত্তেজিত করার কাজে লিপ্ত আছে। চরমতম শাস্তি তাদেরই প্রাপ্য। উজির আজম খান রোকন খান সরহাটি সাহেব তাজ্জব হয়ে বললেন, কিন্তু জনাব, এত বড় ষড়যন্ত্র? তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে শাহনশাহ বললেন, ষড়যন্ত্র যত বড়ই হোক, অন্যান্য ব্রাহ্মণদের আর আমার সমগ্র হিন্দু প্রজাদের ভূমিকা এখানে একেবারেই গৌণ। কয়েকটি মাত্র লোকের জন্যই পানি এত দূর গড়িয়েছে, কাজেই তুলা উড়াতে ঝড় তোলার প্রয়োজন কিছু নেই এখানে। আর আমার দরবারটা প্রায় গোটায় এ নিয়ে তছনছ করার হেতুও কিছু নেই। সংশ্লিষ্ট সকলে এবার এক বাক্যে আওয়াজ দিলেন, সাধু সাধু। সনাতন সাহেব অতি উৎসাহে বললেন, জাহাপনার ন্যায় বিচার আর প্রজাপ্রীতির তুলনায় নেই এই ধরাধামে। ত্রুটি বিচ্যুতি যা কিছুই হোক, পরিস্থিতির চাপে পড়ে যা কিছুই তালকানা হই না কেন, আমরা তো জাহাপনারই লোক, তারই প্রায় পরিবারভুক্ত ব্যক্তি। তার এই পিতৃতুল্য ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গিই তো কিনে রেখেছে আমাদের, একান্ত করে রেখেছে। কেশব ছত্রী বললেন, সেজন্য তো সালতানাত আর শাহানশাহর খেদমতে প্রাণপাত করতে আমি অনুক্ষণ প্রস্তুত। অন্যান্যরাও সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, আমরাও আমরাও। শাহানশাহ হাত তুলে অপেক্ষাকৃত গম্ভীর কণ্ঠে বললেন, থামুন। তাই বলে এটাকে আমি একেবারে উপেক্ষা করতেও চাই না। আসল যে বিষদাঁত, সে কয়টি না ভেঙে অমনি অমনি ছেড়ে দেয়া যায় না। পুনরায় শঙ্কিত হলেন সংশ্লিষ্ট সভাসদেরা। কেশব ছত্রী শুষ্ক কণ্ঠে বললেন, মেহেরবান। শাহনশাহ বললেন, ঝড় না তুললেও ঝাঁপটা একটা জরুর এখানে প্রয়োজন। বলেই শাহনশাহ সভাপণ্ডিতের মুখের দিকে চেয়ে কঠিন কণ্ঠে বললেন, সভাপণ্ডিত বিদ্যাবাচস্পতি ভট্টাচার্য। পুনরায় থরথর করে কেঁপে উঠলেন সভাপণ্ডিত। তিনি মুমূর্ষু কণ্ঠে বললেন, ধর্মাবতার, তামাম অনিষ্টের মূল আপনারই পরিবার। আপনি আমার দরবারটা দূষিত করে তুলেছেন। আপনার এই অপরাধের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এতটা নির্মম হতে চাই না আমি। যান, আপনাকে আমি সভাপণ্ডিতের পদ থেকে বরখাস্ত করলাম। এক্ষুনি এই দরবার থেকে বেরিয়ে যান। এই শহরে অবশ্য থাকতে পারেন আপনি, কিন্তু হুঁশিয়ার, আপনার জন্যে মৃত্যুদণ্ড তোলা রইল। আর কখনো যদি এ ধরনের হীন কাজে প্রবৃত্ত হন, তাহলে ওই মৃত্যুদণ্ডই ভোগ করতে হবে আপনাকে। যান, সভাকক্ষ ত্যাগ করুন। কর্নিশ করে বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য নত মস্তকে দরবার থেকে বেরিয়ে গেলেন। তারপরেই শাহনশাহ সেনাপতি হৈতন খানকে উদ্দেশ্য করে বললেন, সালার হৈতন খান সাহেব। হৈতন খান কর্নিশ করে বললেন, খোদাবদ। আপনি কিছু ফৌজ নিয়ে আগামীকাল প্রত্যুষে নবদ্বীপে যাত্রা করবেন। বিশারদ ভট্টাচার্য, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যা বিরিঞ্চি প্রমুখ মূল ষড়যন্ত্রকারীদের আমার চাই। ওদের কয়েদ করে আগামীকালই পাঠিয়ে দেবেন দরবারে। হৈতন খান পুনরায় কুনেশ করে বললেন, যে হুকুম খোদাবন্ধ। খেয়াল রাখবেন, ওই একান্তই নেতৃস্থানীয় কয়েকজন ব্রাহ্মণ মাত্র। এর বাইরে অন্য কারো উপর কোনো জুলুম যেন না করা হয়। খেয়াল থাকবে জাহাপনা। আমি আগেই বলেছি, নবদ্বীপের অন্যান্য ব্রাহ্মণ আর এই মুলুকের তামাম হিন্দু সম্প্রদায় এ ব্যাপারে নিরপরাধ। তাদের দিলে কোনো দুঃখ দিতে চায় না আমি। তারা পূর্বের মতোই স্বাধীনভাবে জীবনযাপন করবে। তাই হবে জাহাপনা। ওদের কয়েদ করে নবদ্বীপ ত্যাগ করার আগে পিরুলিয়ার গোটা প্রশাসনকে সসৈন্যে নবদ্বীপে মোতায়েন করে আসেন। তাদের কাজ হবে রাজনৈতিক দিক নিয়ে নবদ্বীপে আর কেউ কোথাও মাথা ঘামাচ্ছে কিনা তা অনুসন্ধান করা এবং
অপরাধীকে কয়েদ করে রাজধানীতে পাঠিয়ে দেয়া। খোদাবন্ধ, তাদেরকেও আপনি বিশেষভাবে হুঁশিয়ার করে দেবেন, নিরপরাধ ব্যক্তিদের ধর্মক্রিয়া আর আচার অনুষ্ঠান নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করার মধ্যে যেন কোনো প্রকার বিঘ্ন পয়দা না হয়। যে হুকুম মালিক। অতপর শাহনশাহ তামাম সভাসদদের উদ্দেশ্য করে বললেন, দরবার আজ এখানে শেষ। আপনারা কেউ কোনো মর্মপীড়া, কোনো ক্ষোভ, ব্যথা, অনুযোগ দিলে কিছু না রেখে নিজ নিজ কর্তব্য সম্পাদন করুন, এই আমার অনুরোধ। শাহনশাহ দরবার কক্ষ ত্যাগ করলেন। উজির আজম, হৈতন খান, খাওয়াজকি শিরোয়ানি প্রমুখ ব্যক্তিবর্গ হতবুদ্ধি অবস্থায় উঠে দাঁড়িয়ে শাহনশাহকে কুর্নিশ করলেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উঠে দাঁড়িয়ে শাহনশাহকে কুর্নিশ করতে করতে সরবে আওয়াজ দিলেন, সাধু সাধু। সভাভাঙ্গার খানিক পরেই খান রুকুন খান সরহাটি সাহেবের মকানে ব্যস্তভাবে ছুটে এলেন শমশের আলী। শমশের আলীর খবরে উজির আজম বাইরে বেরিয়ে আসতেই তাকে সালাম দিয়ে শমশের আলী প্রশ্ন করলেন, এ কি হলো জনাব? পর্বতের মুশিক প্রসব একেই বলে নাকি? এভাবেই দরবারটা শেষ হলো? সালাম নিয়ে সরহাটি সাহেব শমশের আলীকে আসন গ্রহণ করতে বললেন এবং নিজেও তার সামনে বসে ম্লান কণ্ঠে বললেন, কি বলবো বলো? এই তো এই সালতানাতের হালত। কি তাজ্জব! এর জন্য কত তাকলিফই না করতে হলো আমাদের, কত দৌড়াদৌড়ি, কত ছোটাছুটি। এমন অকাট্য প্রমাণাদি যোগান দেয়া সত্ত্বেও স্রেফ ওই সভাপণ্ডিতের পদচ্যুতি, আর কারো গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগলো না। কি করে লাগবে? শাহনশাহ স্বয়ং যদি এতটা দুর্বল হন, ওদের প্রতি কৃতজ্ঞতায় সর্বক্ষণ তিনি যদি বুঁদ হয়ে থাকেন, তাহলে আর সাক্ষ্য প্রমাণ দিয়ে কি হবে? আপনারা কিছু বললেন না, এর প্রতিবাদ কিছু করলেন না? যথাসম্ভব করেছি, কিন্তু তাতে কি হবে? সব কথার আগামাথা কেটে দিয়ে খোদ সুলতানে যদি ওদের সহায়তা এগিয়ে আসেন, তাহলে আর আমরা প্রতিবাদ করে করব কি? আশ্চর্য! শাহনশাহর এই দুর্বলতার আসলে হেতু কি জনাব? উজিরে আলা থামলেন, একটু চিন্তা করে বললেন, আমি যতটা বুঝি তিনি নিজের জালে নিজেই জড়িয়ে গেছেন। কেমন? ওদের দিয়ে দরবার আর প্রশাসনিক দপ্তরগুলো এই এভাবে ভরে ফেলেছেন তিনি, এখন লোম বাঁচতে গেলে যে কম্বলটাই থাকে না। জনাব, দরবারের হিন্দু সভাসদ আর প্রশাসনের হিন্দু আমলারা সকলেই ও ষড়যন্ত্রের সাথে জড়িত, সকলেই এক সমান অপরাধী। শাস্তি উনি দেবেন কাকে এখন? কেন, যারা অপরাধী তাদের সকলকেই? তাহলে তো দরবারটা প্রায় গোটায় উজাড় করতে হয়, আর প্রশাসনের প্রায় দপ্তরই শূন্য করতে হয়। তা করতে হলে করবেন না, তা করতে তিনি পারেন না। কেন পারেন না জনাব? প্রথমত, তাতে উদারতা নামের ওই প্রিয় গুণটি তার বিলকুলই মিসমার হয়ে যায়, আর তার চেয়েও বড় কথা, এ মুলুকের তামাম হিন্দু সমাজ তাতে করে বিক্ষুব্ধ হয়। সুলতানের বিব্রত অবস্থা থেকেই বোঝা গেল, অন্তত এদিকটা গভীরভাবে চিন্তার মধ্যে নিয়েছেন তিনি। জনাব, ওদের অপরাধ যে বুঝতে তিনি পারেননি তা নয়, কিন্তু আসল সমস্যা ওইখানেই। কর্মচারীদের ব্যাপারটা জটিল তেমন না হলেও দরবারটাই বড় আপদ। দরবার আর শোধন করার উপায় তার আছে কিছু? পঙ্গপালের মতো সভাসদ আর আমির ওমরার বিশাল ওই পালকে একসাথে সাজা দিয়ে বসলেই তো গোটা মুলুকের হিন্দুরা হৈ হৈ করে উঠবে। গোটা হিন্দু সম্প্রদায় প্রশাসনের বিরুদ্ধে চলে যাবে। তারা কি কেউ সপক্ষে আছে জনাব? নেই, এ কথা বলাও ঠিক নয়। সাধারণ প্রজাদের অধিকাংশেরই রাজনীতির ব্যাপার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, বরং প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার জুলুম উৎপাত না থাকায় তারা নিশ্চিন্তে আর খোশ হালে জীবনযাপন করছে। এক্ষণে হঠাৎ করে ওদের ওই তামাম সভাসদ আর আমির ওমরাদের একসাথে সাজা দেয়া হলে সঙ্গে সঙ্গে এই খবর সারা দেশে ছড়িয়ে পড়বে, আর তাতে করে মাথা ব্যথা নেই যাদের, তাদেরও মাথা ব্যথা শুরু হবে। অন্য কথায়, এই স্বার্থান্বেষী মহলই তাদের মাথা ব্যথা ধরিয়ে তবে ছাড়বে। তাতে কি এই সালতানাতের এতই ভীত হওয়ার কোনো কারণ আছে? ঝামেলা তো বাড়ে একটা, প্রশাসনের শৃঙ্খলা তাতে বিঘ্নিত হয়, শান্তিপূর্ণ পরিবেশ অশান্তিতে নেমে আসে। শমশের আলী চিন্তিত বললেন, জনাব, প্রথম থেকে দরবারে তাদের কোনো আসন না থাকলে বা সীমিত আসন থাকলে এসব ঝামেলা কিছু ছিল না।
কিন্তু তা বড় প্রায় তামাম লোক আর গোটা দরবার নিয়ে টানাটানি। পাশ ফেরার মৌকা আর তেমন কিছু রেখেছেন কি হে সুলতান? তাজ্জব। দেখে শুনে আর পরিস্থিতি অনুধাবন করে আমরাও শেষ অবধি নীরব হয়ে গেলাম। কিন্তু জনাব, আমি ভাবছি দুষ্ট জীবাণু দেহের মধ্যে এইভাবে চেপে রাখলে কি শেষ পর্যন্ত এই সালতানাতের স্বাস্থ্য রক্ষা হবে? তোমাকে আমাকে আমাদেরকে সেজন্য সজাগ থাকতে হবে। জীবাণুদের নড়নচড়ন বিঘ্নিত করতে হবে। এইভাবে মাঝে মাঝে কিছু প্রতিষেধক দিয়ে ওদের কমজোর করে দিতে হবে জনাব। আর তাছাড়া তুমিও তো বুঝো, জীবাণু যত দুষ্টই হোক, একটু সজাগ থাকলে ওদের কামড় হাঁটুর উপরে পৌঁছাবে না। সালতানাতের অধিক কিছু ক্ষতি করার তাকত ওদের নেই। এরকম ধাক্কার পর ধাক্কা পড়লে তামাম জীবাণু দেহ ছেড়ে পালাবে। ধাক্কা? কম বেশি ধাক্কা তো একটা লাগলো তাদের গায়ে। সভাপণ্ডিতের নগরী গেল, নবদ্বীপের অপরাধী ওই ব্রাহ্মণদের কয়েদ করার ব্যবস্থা হলো, হয়তো প্রাণদণ্ডও হতে পারে তাদের। এই বা কম কি? শমশের আলী ক্লিষ্ট হাসি হাসলেন। একটুক্ষণ চুপ করে থেকে তিনি উদাস কণ্ঠে বললেন, কম কিছু না হলেও বেশি কিছু নয় জনাব। কেন? ও যে কথায় বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাগির খাতায় শূন্য থাক। আমাদের ওই নগদটাকে ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত। বাকির আশাটা অর্থহীন। কিরকম? আমাদের এই ধাক্কা মারার সাকুল্যে যা ফল আমরা পেলাম, তা ওই সভাপণ্ডিতের নকরি চত্বটুকুই, আর কিছু নয়। কেন? ওই নবদ্বীপের ব্রাহ্মণদের তো কয়েদ করা হলো। জনাব, সৈনিক হলো আমি মূলত একজন গোয়েন্দা। আমি কিছুটা আগাম দেখার চেষ্টা করি। ওই নির্দিষ্ট ব্রাহ্মণদের কয়েদ করা হবে, এইটুকুই সার। কয়েদ ওরা হবে না। হবে না? আমাদের পাগল হয়ে গেলে চলবে কেন জনাব? ওই ধড়িবাজ সভাসদেরা হতে দেবে তা? এই রাতেই খবর যাবে নবদ্বীপে। আগামীকাল সালার হৈতন খান সাহেবকে দেখবেন নবদ্বীপের নির্দিষ্ট ওই মাকানগুলোই ঢলঢল করছে শুধু। নির্দিষ্ট লোকেরা কেউ নেই। রোকন খানের মুখমণ্ডলে আলো জ্বলে উঠল। শমশের আলীর মুখের দিকে এক ধ্যানে চেয়ে থেকে তিনি খোঁজ দিলে আওয়াজ দিলেন, সাব্বাস, সত্যি তুমি একজন মজবুত গোয়েন্দা। তোমার অন্তর্দৃষ্টি আছে। তা থেকেই বা লাভ কি জনাব? সাক্ষী প্রমাণ নিয়ে আসতে আমার সমস্ত লোকজনের নবদ্বীপ থেকে গুটিয়ে এনেছি এখানে। নবদ্বীপ এখন ফাঁকা। এই রাতকালে কোন পথে কে যাবে নবদ্বীপে? হঠাৎ করে কাকে কোথায় আটকাতে যাব এখন? কার মারফত কিভাবে খবর যাবে সেখানে, সেটাই বা বুঝবো এখন কি করে? হুকুম হওয়ার সাথে সাথে সেনাবাহিনী ছুটত যদি সেখানে, তাহলে কিছু হতো। এ অসময়ে আমরা আর কি করব বলুন? উজিরে আলার মুখের আলো ধীরে ধীরে নিভে গেল। তিনি ম্লান কণ্ঠে বললেন, না, এখন আর কিছু করা সম্ভব নয়। তবে তোমার এই সন্দেহটা আমার মনেও তখন তখন জেগেছিল, কিন্তু করার কিছু ছিল না তখন। কেন জনাব? শাহনশাহ তো হুকুমটা জারি করেই ফেললেন। সঙ্গে সঙ্গে শাহনশাহর হুকুমের উপর কথা বলতে যাওয়াটা কত বড় গোস্তাখি ভেবে দেখো। কিন্তু জনাব, দরবারের পরে তো সে চিন্তাটাও আমি করেছি, কিন্তু শাহনশাহ সে মৌকাটাও দিলেন না। হুকুম জারি হওয়ার পরই তিনি দরবার থেকে উঠে মহলে ঢুকলেন। দরবার ভাঙার পর আর মুহূর্তের জন্য তাকে দরবার কক্ষের দপ্তরে বা বাইরে কোথাও পেলাম না। শমশের আলী তবুও নিবৃত হতে পারলেন না। আমতা আমতা করে বললেন, তাহলে ওই মহলে একবার গিয়ে। রোকন খান হাসলেন। নিষ্প্রভ হাসি হেসে তিনি বললেন, এবার কিন্তু তেমন কিছু দূরদর্শিতার পরিচয় তুমি দিলে না জনাব। ওদের তোয়াজে আর নিজের উদারতা ও নসিহতের আলোকে শাহনশাহ হয়তো এই বুঝে গেলেন যে শাহনশাহর প্রতি আনুগত্য আর অনুরাগ ওদের দিলে পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেছে। ওদের দ্বারা আর কোনো বেইমানিই হবে না। স্বভাবগত এই দুর্বলতা তো আর তার বরাবরই আছে। তদুপরি দরবারের শেষের দিকে শাহনশাহর ভাব দেখেও আমার তাই মনে হয়েছে। এমত অবস্থায় কর্মক্লান্ত শাহনশাহকে সঙ্গে সঙ্গে তার খাস কামরা থেকে পুনরায় টেনে নামিয়ে এই কথা বলতে গেলে ফলাফলটা কি আসতে পারে, এ কথাটা ভাবছ না? শমশের আলী লাজবাব হয়ে গেলেন। উজির আজম ফের বললেন, উনি শুধু বিরক্তই হবেন না, চাই কি আমি তাকে কুমন্ত্রণা দিতে এসেছি এটা ভাবাও বিচিত্র কিছু নয়। শমশের আলী হতাশ কণ্ঠে বললেন, তা ঠিক, তা ঠিক। কাজেই কয়েদ যদি একটা নাও হয়,
আপাতত ঘর ছাড়া তো হতেই হবে তাদের। রাজা হওয়ার খোয়াবটা এতে করে ছুটে যাবে অনেকখানি। ওই একইভাবে শমশের আলী বললেন, তা ঠিক, তা ঠিক।